হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা পড়ব ইংলিশ গ্রামারের 6 নম্বর লেকচার, যেখানে আমরা ফেজ অ্যান্ড ক্লজ নিয়ে কথা বলবো। তো আমরা যদি পার্টস অফ স্পিচ ভালোভাবে শিখে থাকি, তাহলে আমাদের ফেজ অ্যান্ড ক্লজ নিয়ে আসলে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। এবং আমরা পার্টস অফ স্পিচ নিয়ে মোট 5টা ক্লাস দিয়ে ফেলেছি অলরেডি। সো আশা করি আগের ক্লাসগুলো করলে এই ক্লাসে খুব একটা সমস্যা হবে না। আমার খুব কম সময়ের মধ্যে ফেজ অ্যান্ড ক্লজ অ্যাডমিশন রিলেটেড যেগুলো আছে সেগুলো শিখে ফেলবো। তো আপনাদের সাথে আছে আমি মুনতাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। আমরা শুরুতেই একটু দেখে নেই যে আমরা ওয়ার্ড, ফেজ অ্যান্ড ক্লজ বলতে আসলে ডিফারেন্টভাবে কী বুঝি। তো আমরা তো ওয়ার্ড বুঝি, যে ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। এরপরে ফেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। ফেজ মানে কি ভাইয়া? শব্দগুচ্ছ। তবে শব্দগুচ্ছর অর্থ হবে একটা, 2 বা ততোধিক শব্দ থাকবে, বাট তার অর্থ হবে একটা, অর্থাৎ এই গ্রুপ অফ ওয়ার্ডস ওয়ার্ক অ্যাজ এ সিঙ্গেল মিনিং, সেটা হচ্ছে ফেজ। আর ক্লজ কি? ক্লজটা হচ্ছে বাক্যাংশ। আমরা পড়ছি না যে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ। সো এই যে এই ক্লজ নিয়ে, সেটা নিয়ে কথা বলা হবে। তো তাহলে কি বললাম যে ফেজ হচ্ছে এই গ্রুপ অফ ওয়ার্ডস, যেটা কি হিসেবে কাজ করে? একটা সিঙ্গেল মিনিং হিসেবে কাজ করে। এখন ক্লজ যেটা, ক্লজ মানে কি? বাক্যাংশ। তো বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে ততগুলো ক্লজ হবে। বাক্যে যদি একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে, তাহলে সেটাকে আসলে সিম্পল সেন্টেন্সে বলা যায়, ক্লজ আর আমরা নিয়ে যাব না। যেমন ধরো হচ্ছে যে আই হ্যাভ এ পেন, এটা একটা বাক্য, বাট এটা কোনো ক্লজের মধ্যে পড়বে না। বাট যদি এরকম বলি যে আমি আই হ্যাভ এ পেন হুইচ আই লস্ট, অর্থাৎ এখানে 2টা ভাগে ভাগ করা যাচ্ছে। আই হ্যাভ এ পেন হুইচ আই লস্ট, এখানে 2টা পার্ট। সো আই হ্যাভ এ পেন যেটা নিজস্ব অর্থ আছে, সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর হুইচ আই লস্ট যেটা নিজস্ব কোনো অর্থ নাই, অন্যের উপর নির্ভর করে অর্থটা দেয়, সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ, বা যার নিজস্ব কোনো অর্থ নেই। এবং এখানে একটা ক্লজ মেকার থাকে। ক্লজ মেকার কোনটা? এই যে ভাইয়া হুইচটা হচ্ছে ক্লজ মেকার। বোঝা গেল? এখন তাহলে ফেজ অ্যান্ড ক্লজের মধ্যে পার্থক্য কী? দেখো, আই হ্যাভ এ পেন, এটা নিজস্ব অর্থ আছে, আমার একটি কলম আছে, বড় একটা অর্থ দিচ্ছে, একটা বাক্যই আর কি। আই লস্ট, যা আমি হারিয়েছি, একক কোনো অর্থ দিচ্ছে না। বাট দেখো, যখন আমরা ফেজের ক্ষেত্রে বলবো, সেখানে একক অর্থ দিবে। যেমন দেখো, ওয়াকিং লং দ্য রোড আই ওয়েন্ট দ্য মস্ক, আমি দীর্ঘ একটি পথ পাড়ি দিয়ে মসজিদে গেলাম। সো এই যে দীর্ঘ একটি পথ পাড়ি দিয়ে একক একটা জিনিস বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে ফেজ। এবং এই যে এখানে ফাইনাইট ভার্ব আছে, এটা হচ্ছে একটা ক্লজ। বাট তার আগে দেখো, এখানে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই। সো এটা তাহলে হচ্ছে ক্লজ হবে না, এটা আপাতত শিওর। সো আমরা ফেজ অ্যান্ড ক্লজ সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া পাইছি। বাট পরীক্ষাতে কীভাবে আসে? এভাবে আসে না। আমরা পরীক্ষাতে যেভাবে আসে, দেখো যে ফেজগুলো কী কী হয়, ফেজগুলো হয় কী কী, আর হচ্ছে ক্লজগুলো হয় কী কী। তো বেশ কিছু প্রকার ফেজ আছে, আমরা সবগুলো প্রকার আসলে শিখবো না, যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো নিয়ে কথা বলবো। এত প্রকার শিখে আমাদের মাথার মধ্যে জ্যাম করার কোনো দরকার নেই। সো ফেজের ক্ষেত্রে নাউন ফেজ, অ্যাডভার্ব ফেজ বা অ্যাডভার্বিয়াল ফেজ, অ্যাডজেক্টিভ ফেজ, প্রিপজিশনাল ফেজ। আর ক্লজের ক্ষেত্রে নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, ভার্বাল ক্লজ বা ভার্বাল ফেজ, এরকম আরও বেশ কিছু প্রকার ফেজ আছে। বাট আমাদের লাগবে হচ্ছে এই কয়েকটা। এখন বলো তো, আমরা পার্টস অফ স্পিচ শিখছি, তো একটা ওয়ার্ডের জায়গায়, ধরো নাউনের জায়গায় যদি নাউন ফেজ বসে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। তাহলে আমরা কি বলতেছি? নাউনের জায়গায় নাউন ফেজ, অ্যাডভার্বের জায়গায় অ্যাডভার্বিয়াল ফেজ, বা অ্যাডভার্বের জায়গায় অ্যাডভার্বিয়াল ক্লজ। সো এই যে জায়গায় বলতেছি, আমরা জায়গায় বলতেছি, এই যে হচ্ছে এটা পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। তাহলে নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, বা নাউনের জায়গায় গিয়ে হচ্ছে নাউন ফেজটা বসতেছে। এটাকে আমরা বুঝতে পারলাম। চলো আমরা প্রকারভেদগুলোর একটু জাস্ট সংজ্ঞাটা হালকাভাবে জেনে নিই, যদিও আমাদের সংজ্ঞাটা কোথাও লাগবে না। দেখো, নাউন ফেজ, যে ফেজটা কী করে? নাউনের মতো হচ্ছে কাজ করে। যেমন হচ্ছে দ্য লিটল বয় ইজ ক্রাইং, এখানে দ্য লিটল বয় একক অর্থ দিচ্ছে, এবং এটা হচ্ছে নাউন হিসেবে কাজ করতেছে। নাউন হিসেবে কীভাবে কাজ করতেছে ভাইয়া? দেখো তো, হু ইজ ক্রাইং, এখানে হুর অ্যান্সারটাকে দিচ্ছে দ্য লিটল বয়। তাহলে সাবজেক্ট হচ্ছে লিটল বয়। আমরা জানি সাবজেক্ট হতে হলে হয় নাউন সেটা, অথবা প্রোনাউন। যেহেতু এখানে দ্য লিটল বয় কোনো প্রোনাউন না, নাউন, সো এখানে দ্য লিটল বয়টা কি? এখানে নাউন। অতএব যেহেতু এটা একটা ওয়ার্ড না, একগুচ্ছ ওয়ার্ড, এই জন্য এটা হচ্ছে নাউন ফেজ। অ্যাডজেক্টিভ ফেজ, যেটা হচ্ছে অ্যাডজেক্টিভকে
অ্যাডজেক্টিভের পরিবর্তে বসে, বা যেটা নাউনকে মডিফাই করে, বা নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝায়, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন দেখো, দ্য গার্ল উইথ লং হেয়ার। সো এই উইথ লং হেয়ারটা কাকে মডিফাই করতেছে? দ্য গার্লকে। সো যেটা নাউনকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যেহেতু এখানে এক গুচ্ছ ওয়ার্ড, এজন্য এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডভার্ব একই কথা, যেটা হচ্ছে ভার্বকে, অ্যাডজেক্টিভকে বা অন্যান্য পার্টস অফ স্পিচকে মডিফাই করে, সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেমন হি রান ভেরি কুইকলি। সে রান কীভাবে ভেরি কুইকলি। সো এখানে ভেরি কুইকলিটা কী হবে ভাইয়া? এখানে ভেরি কুইকলিটা হবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, ক্লজ কেন না? আচ্ছা, ভেরি কুইকলির মধ্যে কি কোনো ফাইনাইট ভার্ব আছে? না, তাহলে এটার ক্লজ হবে না। সো প্রিপজিশনাল ফ্রেজ, যেটা প্রিপজিশন রিলেটেড, যেমন হি স্যাট অন দ্য চেয়ার। তাহলে অন দ্য চেয়ার এটা কি হবে? প্রিপজিশনাল ফ্রেজ। এরপরে আমরা যদি দেখি যে ক্লজ নিয়ে বললাম যে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেটিং ক্লজ। সাবঅর্ডিনেটিং ক্লজগুলো আবার হচ্ছে তিন ধরনের: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সো নাউন ক্লজ কোনটা দেখো, আই নো আমি জানি, দ্যাট হি ইজ ইনোসেন্ট আমি কি জানি, এটা কি জানি, তাহলে দ্যাট হি ইজ অনেস্ট। সো আই নো দ্যাট হি ইজ অনেস্ট। সো এখানে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, যদি কোনো কিছু কি দ্বারা প্রশ্ন করে উত্তর পায় সেটা হবে নাউন। তারপরে দ্য ম্যান হু ইজ ওয়ারিং দ্য ব্লু শার্টস। তাহলে দ্য ম্যান হু ইজ ওয়ারিং, সো দ্য ম্যানকে এখানে মডিফাই করতেছে। যদি নাউনকে মডিফাই করে তাহলে সেটা কী হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে আসি অ্যাডভার্ব ক্লজ। আই উইল কল ইউ হোয়েন আই রিচ হোম। আমি তোমাকে কল দিব কখন? আমরা জানি অ্যাডভার্ব বলতে কী বোঝায়, ভার্বের কাজ কখন, কোথায়, কীভাবে। কখন, কোথায়, কীভাবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। সো হোয়েন আই রিচ হোম যেহেতু এখানে একটা সময় বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। তো এটা আমাদের আসলে জাস্ট প্রকারভেদ চেনা আর কি। আমরা এখন চলে যাই একটু বিস্তারিত আলোচনাতে। যেমন প্রথমে আমরা অ্যাডভার্ব ক্লজ নিয়ে কথা বলবো। সো অ্যাডভার্ব ক্লজ হতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে, যেটাই হোক প্রবলেম নাই। আমরা একই সাথে দুইটা করে শিখবো কীভাবে। সো যদি সেটা কোনো ফাইনাইট ভার্ব থাকে বা কোনো বাক্যের অংশ হয়, সেই ক্ষেত্রে সেটা হবে ক্লজ। আর যদি কোনো বাক্যের অংশ হয় না, একগুচ্ছ শব্দ হয় এবং একক কোনো অর্থ দেয়, তাহলে সেটা হবে হচ্ছে ফ্রেজ। আমরা বাক্য দেখলে বুঝতে পারবো যে আমাদের আন্ডারলাইন করা কোনটা থাকবে, সেটা দেখলে বুঝতে পারবো। তো আমরা বললাম যে ভার্বের কাজ কখন, কোথায়, কীভাবে সম্পন্ন হয় সেটাকে প্রকাশ করে ভাইয়া অ্যাডভার্ব। এবং অ্যাডভার্ব কী মডিফাই করে? ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে এবং অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করে। এগুলো আসলে হচ্ছে আমাদের প্রথম লেকচারের ক্লাসগুলো, অর্থাৎ আমাদের পার্টস অফ স্পিচের ক্লাসগুলো। যেমন দেখো এখানে বলা আছে রাইট নাও, এই মুহূর্তে। কখন? রাইট নাও। সো তাহলে কখনের অ্যান্সার দিচ্ছে, কখন, কোথায়, কীভাবে, তাহলে রাইট নাও কি? অ্যাডভার্ব। এখন যেহেতু এখানে কোনো একটা বাক্যাংশ হয়নি, জাস্ট দুইটা ওয়ার্ড আছে, একটা অর্থ দিচ্ছে, সো এটা হবে কি তাহলে? ফেস। কি ফেস? অ্যাডভার্বিয়াল ফেস। নেভার এগেইন, এটা কোনো একক অর্থ দিচ্ছে? হ্যাঁ। কোনো বাক্যাংশ? না, জাস্ট দুইটা ওয়ার্ড মিলে একটা অর্থ দিচ্ছে। এবং নেভার এগেইন সময় বোঝাচ্ছে, সো এটা কি তাহলে কী হবে? অ্যাডভার্বিয়াল ফেস। বাট দেখো, ইফ ইউ কাম, তুমি যদি আসো, শর্ত দিচ্ছে আই উইল গো। তো যদি কোনো বাক্যে শর্ত দেয় তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। এবং যেহেতু ইফ ইউ কাম এখানে ভার্ব আছে, দেন হচ্ছে ফাইনাইট ভার্ব আছে, রাইট? বা ধরো হচ্ছে ফাইনাইট ভার্বের কথা বাদে দিলাম, এখানে একটা ভার্ব আছে এবং এটা বাক্যের একটা অংশ, দুইটা পার্ট করতে পারতেছে আমরা। সো তাহলে এটা কী হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। সো ক্লজ আর ফ্রেজ নিয়ে কোনো প্রবলেম হবে না, বাট কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ এটা তো আসলে খুবই সহজ। তুমি যদি পার্টস অফ স্পিচ পেরে থাকো তাহলে এটা আশা করি পারবা। হি স্টাডিজ উইথ অ্যাটেনশন। হি স্টাডিড উইথ অ্যাটেনশন। কীভাবে স্টাডিজটা করে? উইথ অ্যাটেনশন। সো যেটা ভার্বকে মডিফাই করে সেটা কি বলো তো? অ্যাডভার্ব। আশা করি এটা পারবে। এখন বলো তো, স্টাডিজ উইথ অ্যাটেনশন। সো এখানে তাহলে উইথ অ্যাটেনশনটা কি ফেজ না ক্লজ? এটা অ্যাডভার্ব, ওকে ডান, বাট এটা ফেজ না ক্লজ? এখানে দেখো, এখানে কোনো আলাদা কোনো বাক্যাংশ ভাগ করতে পারতেছি আমরা? না, পারতেছি না। তার মানে এখানে এটা কিন্তু তাহলে যেহেতু একক অর্থ দিচ্ছে যে মনোযোগীভাবে, সো এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফেজ। এবার আসি হচ্ছে নাউন নিয়ে। তো নাউন নিয়ে আমরা প্রথমেই বললাম যে নাউন কোথায় কোথায় বসে। নাউন বসে সাবজেক্টে, নাউন হতে পারে অবজেক্ট, নাউন হতে পারে প্রিপজিশনের পরেও নাউন বসতে পারে। এবং এই যে বসতে পারে এগুলো আমরা কীভাবে বুঝি?
তোমরা এটা অলরেডি পড়ে ফেলছো, আমি আগেও ক্লাসে বলে দিয়েছি যে নাউন ভার্বের সাবজেক্ট হতে পারে, ভার্বের অবজেক্ট হতে পারে এবং প্রিপোজিশনের পরে বসতে পারে, প্রিপোজিশনের পরে নাউন বসে। যেমন ধরো হচ্ছে যে অল দ্য প্রবলেমস ওয়ার, অল দ্য প্রবলেমস ওয়ার, এখানে ওয়ার ভার্বের সাবজেক্ট কি অল দ্য প্রবলেমস, বা অল দ্য প্রবলেমস ওয়ার ভার্বের যদি সাবজেক্ট হয় তাহলে সাবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে। তাহলে এই যে অল দ্য প্রবলেমস এখানে কি হবে, নাউন। এবং যেহেতু এখানে আলাদা করে আমরা দুইটা বাক্য করতে পারতেছি না বা এখানে কোনো ক্লজ মেকার নাই, তাহলে এটা কি হবে, নাউন ফেজ হবে। তারপর দেখো আই হেট দেয়ার ডিসিশন, এখানে আই হেট দেয়ার ডিসিশন, হেট করি কোনটা, দেয়ার ডিসিশনকে, দেয়ার ডিসিশন এখানে কি অ্যাজ ইট অবজেক্ট, এর দেয়ার ডিসিশনটা কি এখানে ভাইয়া, অবজেক্ট। সে যদি অবজেক্ট হয় তাহলে অবজেক্ট হিসেবে হতে পারে নাউন, এবং এখানে কিন্তু কোনো ক্লজ নেই, তার মানে এটা কী হবে, ফেজ হবে। আবার দেখো আমরা কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেতে পারি, অথবা ইট দ্বারা রিপ্লেস করতে পারি। যেমন ধরো অল দ্য প্রবলেমস ওয়ার সলভ, আমরা যদি বলি যে ইট ওয়ার সলভ, কোনো সমস্যা হবে না। আমরা যদি বলি আই হেট ইট, কোনো প্রবলেম হবে, নো। দে ওয়েটেড ফর আওয়ার অ্যারাইভাল, দে ওয়েটেড ফর ইট হতে পারে। আবার দেখো এখানে বললাম যে আমরা প্রিপোজিশনের পরে কি বসে, নাউন বসে। এখানে ফরটা হচ্ছে প্রিপোজিশন, তারপরে এটা নাউন। যেহেতু এখানে কোনো বাক্যাংশ তৈরি হয়নি, এই জন্য এটা তাহলে কী হবে, ফেজ হবে। বাট দেখো আই নো, আমি জানি, কি দ্বারা প্রশ্নের উত্তর পাচ্ছি, হোয়ার হি লিভস। আই নো, আমি জানি, কি জানি, হোয়ার হি লিভস। যেহেতু এখানে একটা ক্লজ মেকারটা আছে, এখানে একটা ক্লজ মেকার আছে, তার মানে এটা যেহেতু নাউন এবং ক্লজ মেকার আছে, তার মানে এটা কি হবে, নাউন ক্লজ হবে। যদি এখন দেখো আই নো, আমি জানি, কি জানি, হোয়ার হি লিভস। এখন যদি এরকম হতো যে জাস্ট চিন্তা করো, আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। এখন বলতে পারো আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস। ভাইয়া এই বাক্যে যদি মার্ক করা থাকে আই নো হোয়ার হি লিভস, তাহলে এটা কোন ক্লজ হবে, নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ? দেখো তো আই নো দ্য প্লেস হোয়ার হি লিভস, এখানে হোয়ার হি লিভসটা কাকে মডিফাই করতেছে, দ্য প্লেসকে মডিফাই করতেছে। তাহলে কোনো কিছুকে যদি নাউনকে মডিফাই করে তাহলে সেটা কি হবে, এটা হবে অ্যাডজেক্টিভ। দেখো যে আই নো দ্য প্লেস, এখানে আই নো দ্য প্লেস, প্লেসের সাথে সম্পর্কযুক্ত একটা থাকতেছে, অর্থাৎ নাউন প্লাস সম্পর্কযুক্ত কোনো কিছু থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ। নাউন প্লাস সম্পর্কযুক্ত কিছু থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ। আর যদি এরকম হতো যে আই নো হোয়ার হি লিভস, এখানে নোর সাথে কিন্তু এখানে হোয়ার হি লিভসের কোনো সম্পর্কটা নাই। আসলে প্রশ্ন করলে উত্তর দিচ্ছে, বাট এটা আমি একটা আই নো কি, আই নো ইট, ইট দ্বারাও রিপ্লেস করা যাচ্ছে, বাট তুমি এখানে রিপ্লেস করতে পারবা আই নো দ্য প্লেস, ইট হইল, হবে না। তার মানে এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হবে। আশা করি এইটুকু ক্লিয়ার। এবার তাহলে আসি অ্যাডজেক্টিভ ক্লজে। আমরা কি দেখতেছি, অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন দেখো নাউন প্রোনাউনকে মডিফাই করে, আমরা জানি যেটা সাবজেক্টকে মডিফাই করে, সম্পর্কযুক্ত বা অ্যান্টিসিডেন্ট। যেমন আই নো দ্য প্লেস। আচ্ছা দেখো এখানে দুইটা হতে পারে, যদি দ্য প্লেস হোয়ার হি লিভস তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ, আর যদি শুধুমাত্র এইটুকু মার্ক করা থাকে হোয়ার হি লিভস এই বাক্যের ক্ষেত্রে, সেটা কাকে মডিফাই করতেছে, দ্য প্লেসকে, তাহলে এইটুকু হবে অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেল ভাইয়া? আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমরা এখন কিছু র্যান্ডম বাক্য একটু প্র্যাকটিস করি, তাহলে আমাদের পড়াটা আচ্ছা। প্রিপোজিশনাল ফ্রেজ, যেমন দেখো দ্য পন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ ইজ লার্জ। সো ইন ফ্রন্ট অফ, এটা তাহলে প্রিপোজিশন, আর এটা যেহেতু কোনো বাক্যাংশ না, এটা তাহলে ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা কিছু র্যান্ডম বাক্য প্র্যাকটিস করি, তাহলে আমাদের পড়াশোনাটা আর একটু যথাপযুক্ত হবে। যেমন দেখো আই saw the man when he come, যখন সে এসেছিল। সো এখানে দ্য ম্যান আমাদের আন্ডারলাইন করা আছে, ধরো হচ্ছে when he come, এটা কোন ক্লজ? দেখো I saw when he come,
সো এখানে সটা কাকে মডিফাই করতেছে বা হয়নি কাকে সকে। সো এটা যেহেতু একটা সময় বোঝাচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এটু ক্লিয়ার ভাইয়া? আশা করি ক্লিয়ার। পরের একটা বাক্য দেখো, দেখো দ্য নিউজ দ্যাট শি gave me was wrong। যে খবরটা সে আমাকে দিয়েছিল সেটা ছিল কি? ভুল। এখন দ্যাট শি গেভ মি, এটা কাকে মডিফাই করতেছে? দ্য নিউজকে। দ্য নিউজ কি এখানে ভাইয়া? দ্য নিউজটা কি এখানে বলো? নাউন। নাউনকে মডিফাই করলে কি হয়? অ্যাডজেক্টিভ ক্লজ হয়। একই সাথে মনে রাখতে পারো দ্য নিউজ একটা খবর দিছে, দ্যাট শি গিভ মি, এটা দুইটা কিন্তু সম্পর্কযুক্ত। বাট যদি এরকম হতো যে দ্য নিউজ দ্যাট শি ওয়াজ না, ধরো শি ডাইড ওয়াজ রং। এখন মার্ক করা আছে এটা, এটুকু। এটা কোন ক্লজ হবে? মনে হতে পারে যে আচ্ছা 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 দ্য নিউজ দ্যাট শি ওয়াজ ডাইড ওয়াজ, এখানে মনে হতে পারে দ্য নিউজ তোমার ধরো হচ্ছে যে এর কি সম্পর্কযুক্ত? শি ডাইড, সে মরতেই পারে, বাট আমাকে যেরকম আগেরটা ছিল যে আমাকে যেটা দিছে সেটা ভুল, বাট আমি যেটা শুনলাম বা যেটা মারা গেছে এটা ভুল। সো এই নিউজের সাথে শি ডাইডের কিন্তু কোনো ওইভাবে সম্পর্ক আমরা এখানে করতে পারতেছি না। আবার একই সাথে দ্য নিউজ ওয়াজ রং, কোন নিউজটা ভুল ছিল? শি ডাইড। এখানে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, কি দ্য নিউজ কি ওয়াজ রং বা হোয়াট ওয়াজ রং? দ্যাট ওয়াজ রং। সো এখানে আমরা এটাকে নাউন ক্লজ বলতে পারি। আবার আগেরটা দ্যাট শি গ্যাভ মি, সে যেটা আমাকে দিয়েছিল সেই খবর, এবং আমাকে যে খবরটা দিয়েছিল খবরটা কি? দেখো এরকম যে আমাকে দিয়েছিল খবর, এবং খবর কি? একটা হচ্ছে আমাকে দিয়েছিল এবং আরেকটা হলো মারা গিয়েছিল, তাহলে মারা গেছিল। ওকে, এখানে দুইটা পাচ্ছি, খবরের সাথে একটা পাচ্ছি আমাকে দিয়েছিল এবং আরেকটা পাচ্ছি মারা গিয়েছিল। সো আমাকে দিয়েছিল যেটা, এই তাহলে আমাকে আমি যদি বলি যে সে আমাকে যে খবরটা দিয়েছিল, এখানে আমাকে দিয়েছিল কাকে মডিফাই করতেছে? খবরটাকে। সো তাহলে এটা হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তুমি কি এটাকে কী দ্বারা উত্তর করতে পারবা? আমাকে দিয়েছিল, সে খবর আমাকে দিয়েছিল, না হয় না। কিন্তু যদি এরকম বলি যে সে খবর দিয়েছিল, কি খবর দিয়েছিল বলো? কি খবর? সে মারা গিয়েছিল, কি দ্বারা রিপ্লেস করতে পারতেছি? হ্যাঁ, তার মানে এটা কি হবে? নাউন হবে। এবং খবরটা কিন্তু তুমি সে মারা গেল নাকি যেটা হলো সেটা হলো, এটা কিন্তু এখানে ফ্যাক্ট না, সম্পর্ক না। সম্পর্ক কার সাথে? আমাকে দিয়েছিল, সম্পর্কটা আমার সাথে। খবর বিভিন্ন রকম হতে পারে, নো প্রবলেম। খবরের প্রকারভেদ, অর্থাৎ খবরের প্রকারভেদ যখন বলতেছে যে মারা গেছে না বেঁচে আছে না কি করতেছে, সেটা হচ্ছে নাউন। বাট আমাকে যে দিয়েছিল দ্যাট শি গ্যাভ মি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অনেক সময় নিয়ে ফেললাম আশা করি এখানে। তারপরে আমরা একটু দেখি যে এখানে একটু ছোটো করে নিই, অনেক বড় হয়ে গেছে। ধরো আরেকটা বাক্য দেয়া আছে যেটা হচ্ছে I am
ওয়েটিং ফর দ্য বাস। অ্যান্ড আরেকটা হচ্ছে যে দ্য পন্ড ইজ ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ। আরেকটা বাক্য হচ্ছে দ্য পন্ড in front of our college is large, বড়। ওকে, এখানে দেখো আই এম, এখানে বাক্য দেখে দ্য ফন্ট ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ, এখানে ইন ফ্রন্ট আছে, এখানে এটুকু আছে, সো আওয়ার কলেজ ইজ লার্জ। সো এখানে ইন ফ্রন্ট অফ এটা হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। ফেস কীভাবে দ্য পন্ড এবং আওয়ার কলেজ এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করছে, রাইট? বাট দেখো দ্য পন্ড ইজ ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ, দ্য পন্ড ইজ ইন ফ্রন্ট অফ আওয়ার কলেজ, এখানে কিন্তু অবস্থান বোঝাচ্ছে। কোথায় এটা, কোথায়, ভার্বের কাজ কখন, কোথায়, কিভাবে, যেহেতু কোথায় দ্বারা অ্যান্সার পাচ্ছি আমরা, সো এটা কি হবে? অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব ফেজ হতে পারে। আচ্ছা, আই এম ওয়েটিং ফর দ্য বাস, এখানে প্রিপোজিশন থাকার পরে ওটা প্রিপোজিশনাল ফ্রেজ হবে না। কেন হবে না? কারণ এখানে ওয়েটিংকে মডিফাই করতেছে। আমি কেন, ভার্বের কাজ কখন, কোথায়, কীভাবে, কেন, এখানে অ্যান্সার দিচ্ছে হলো কেন, তাহলে এটা কী হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর এখানে কিন্তু ওইরকম করে ইন ফ্রন্ট অফ যদি শুধুমাত্র মার্ক করা থাকে তাহলে কিন্তু এখানে কোনো আমরা হচ্ছে এই নাউন অ্যাডভার্ব ফ্রেজ পাবো না। এবং একই সাথে এটা জাস্ট নাউনের পরেই আছে, আর এটা সবসময় হচ্ছে ভার্বকে মডিফাই করতেছে। ইন ফ্রন্ট অফকে এখানে ভার্বকে মডিফাই করতেছে না, ইন ফ্রন্ট অফকে ভার্বকে মডিফাই করতেছে। তাহলে যেটা শিখলাম আমরা যে অ্যাডভার্বটা হচ্ছে ভার্বকে মডিফাই করবে, আর প্রিপজিশন যেটা এটা ভার্বকে মডিফাই করবে না। এটা নিয়ে কিন্তু পরীক্ষার হলে মাথা আমাদের ঘুরে যায়, এটা কিন্তু ভুল আর করবা না আশা করি। এখন আমরা একটু প্র্যাকটিস করব। এই প্র্যাকটিসগুলো করলে আশা করি আমাদের প্রস্তুতিটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে হয়ে যাবে। এই বাক্যটা খেয়াল করো, রাইটিং এ ডায়েরি ইজ ভেরি গুড প্র্যাকটিস টু ডেভেলপ ডট 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 ডট। তাহলে রাইটিং এ ডায়েরি লেখা, এখানে ইজের এখানে সাবজেক্টকে রাইটিং এ ডায়েরি, তাহলে এটা কোন ধরনের ফ্রেজ হবে? নাউন ফ্রেজ হবে, রাইট? নাউন ফ্রেজ। তারপরে দেখো হি ইজ ম্যান টু ডিপেন্ড অন, এখানে ম্যানকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করতেছে, আমার এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। হিজ ড্রিম দ্যাট হি উইল বি, হিজ ড্রিম, তার ড্রিমটা কি ছিল? দ্যাট হি উইল বি